পাঁচ নিচে দেওয়া হচ্ছে। আর ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি কি করতে হবে সেটা তোমরা ভিডিও দেখে নেবে, ফ্রি কনসালটেশনের ভিডিওটা, যেখানে যে যে ডেটাবেস পাঠাতে বলা হয়েছে সমস্ত পাঠাবে, সেই ফোন নাম্বারে পাঠাবে এবং ওয়েট করবে, আমি ঠিক ফ্রি কনসালটেন্সি দিয়ে দেবো। ফ্রি কনসালটেন্সি অডিও কলিংয়ে হওয়ার পর তারপর স্টেপ বাই স্টেপ আসে। যদি তারপর পেইড কনসালটেন্সিতে আমার মনে হয় যে তোমার ভিডিও কনসালটেন্সি দরকার, তখনই আমি ভিডিও কনসালটেন্সিতে যাব আফটার পেমেন্ট। তারপরও যদি আমার মনে হয় বা তোমার মনে হয় যে না এবার সামনাসামনি কথা বলাটা উচিত, দেন উই ক্যান মিট। আর যদি এটা থাকে আমি তো পেইড কনসালটেন্সি নেব, তার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে আমায় তুমি টাকা দেবে বলে আমি নাচতে নাচতে তোমায় বলবো আমার চেম্বারে বা অফিসে চলে এসো, বা আমি নাচতে নাচতে তোমার কাছে চলে যাব। ভাবার কোনো কারণ নেই। প্রথমবার দেখা করার প্রয়োজনটা কোথায়? সে আগেকার সময়গুলোর মতো এসে ঘন্টার পর ঘন্টা গল্প করে মাথা খাবে বলে? তোমার তো আমার বিদ্যেটাকে দরকার, আমাকে নিশ্চয়ই দরকার নেই। তাহলে অডিও কনসালটেন্সিতে অসুবিধে কোথায়? না, সামনে এসে আগে যেটা হতো, কাস্টমারের নামে ওয়েল উইশার সবাই এসে ন্যাকামো চোকামো কথার পর কথা ঘন্টার পর ঘন্টা নেই যাচ্ছে কমন সেন্সটাকে বিসর্জন দিয়ে, যে না এই মানুষটা বাইরে এত কাস্টমার বসে আছে আমি চলে যাই। অনেক কিছু দেখেই এই ডিসিশনে এসেছি। তারপর হলো তুমি কি ধরনের মানুষ, এত বছর বছর প্র্যাকটিস করতে করতে আমার মধ্যে যে ভাইবটা আমি তৈরি করছি আমার কাস্টমারদের জন্য যাতে তারা ভালো রেজাল্ট পায়, তোমার ভাইবটা যদি নেগেটিভ হয়, ভাইব নিয়ে আবার জিজ্ঞেস করো না, পুরোনো ভিডিওতে বলা আছে। তো যারা নতুন দেখছো তারা কষ্ট করে ভাইব বলতে কি বোঝায় ওই ভিডিওটা দেখে নাও। তো এই ভাইবটা যখন আমার মধ্যে যে পজিটিভিটিটা তৈরি হচ্ছে, তুমি যদি নেগেটিভ ভাইবের লোক হও, তুমি সামনে বসবে, আমার ভাইবটা ডিস্টার্ব হবে না? তোমার জন্য বা তোমার ওই দুটো ভিজিটিং চার্জের জন্য আমি কেন আমার জায়গাটা নষ্ট করতে যাব? আগে বুঝি যে তোমার মধ্যে পজিটিভ ভাইব কতটা আছে, প্রথমে অডিও কনসালটেন্সি, তারপরে ভিডিও কনসালটেন্সি, তারপর আমি তোমার সাথে মিট করবো। আগের মতো সুযোগ আর কোনোদিন কেউ পাবে না, আমার কাছে তো পাবে না। আর আমি কোলে করে বসে বোঝাতেও যাব না, তোমাকে প্রথমেই কোনো কমিটমেন্ট করবো না বা অ্যান্সার দেবো না হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আমার কাছে ডেটাবেস আসলে তবেই আমি বলবো যে হ্যাঁ এটা সম্ভব অথবা সম্ভব না। চলো আজকের সাবজেক্টে চলে আসি। আগের ভিডিওটাতে যেমন বললাম প্রসাদ, এবং এই প্রসাদের সাথে অ্যাটাচড হচ্ছে পুরুষ নয় পুরুষ। পুরোহিতরা কি করে? ধরো একটা তিথি, সেই তিথিতে কোনো বড় পুজো হবে, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, হোয়াট এবার ব্রাহ্মণকে ধরে টানাটানি, ওই সময়টার মধ্যেই তো পুজোটা উতরে দিতে হবে। এবং ব্রাহ্মণেরও দায় থাকে যে পুজোটা হয়ে যাওয়ার পর ওই নৈবেদ্য আর যা যা পাওয়ার সেগুলো বগল দাবা করে নিয়ে যাব। তো আমি বলে দিচ্ছি এই জন্য, যার জন্য আমি অন্তত আমার জায়গায় পুরোহিত থেকে পুজো ব্যক্তিগতভাবে কিন্তু আমি করাই না, নিজের কাজের পুজো আর কি, সেটা আমিই করি। প্রথম হলো তিথি নক্ষত্রের হিসেব। এবার এই সময় থেকে এই সময় যদি দেখি যে চতুর্দশী ছেড়ে পূর্ণিমা লাগছে, ওই পূর্ণিমার সময় তিথিটার মধ্যে আমি ভগবানকে সবকিছু সাজিয়ে দিলাম। এবার ওই তিথিটা মানে ওই তিথির মধ্যে আমি ভগবানকে আবাহন করছি আমার সমস্ত কিছু গ্রহণ করার জন্য। তার জন্য প্রথমে নিজের শোধন, করশুদ্ধি, হাত শুদ্ধি করতে হয়, তোমার আসন শুদ্ধি করতে হয়, তারপর তোমার সমস্ত সাজানো গোছানো নৈবেদ্য। এই নৈবেদ্য মানে দেখবে আস্ত ফল একটা জায়গায় সাজাতে বলা হয়, ওইটা কিন্তু আসলে প্রসাদ। কাটা ফল, লুচি পুরি হেনা তেনা যেটা তুমি হাতে মেখে তৈরি করছো, আমার কাছে কিন্তু আমি কিন্তু সেই জিনিসটা কোনো সময় অ্যাপ্রুভ করিনি ব্যক্তিগতভাবে। তুমি হাতে মেখে তৈরি করো, তুমি যেই হও, যত পরিষ্কারই হও, প্রাকৃতিক জিনিসটা মানে আস্ত জিনিসটা ফলটা তোমাকে তুমি দেবে।
ভগবানের আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে ভগবানের পায়ে ফুলটা দিতে হয়, গলায় নয়। তুমি কোনো সম্মানীয় কোনো লোক বা মহিলা, তাকে চট করে গিয়ে গলায় মালা পরিয়ে দেওয়াটা আমার যেন কেমন মনে হয় যে আমার ঠিক ভালো লাগে না। এবার দেখবে মূর্তির গলায় মালা অবশ্যই দেওয়া হয়, তাহলে সামনে যে ঘটের ওপর ডাব, তারপর গামছা, ওখানে মালা দেওয়া হয় কেন? অ্যাকচুয়ালি ওটা কিন্তু মূর্তির পায়ের কাছেই থাকছে। অ্যাকচুয়ালি তাহলে কি তাই যে শাস্ত্রমতে পায়েই দেওয়াটা বোঝাচ্ছে, তাই না? ওইখানে দেখবে পুরোহিতকে জিজ্ঞেস করবে, ওইখানে ওই সামনে যে ঘটের ওপর গামছা, ডাবের ওপর গামছা, ফুল, পাটকাঠি দিয়ে যে নিয়মগুলো করা হয়, তো সেইখানে মালা এটসেট্রা অর্পণ করা সামনে কোষাকুষিতে কেন? অ্যাকচুয়ালি ওইটা পায়ের কাছেই কি সবকিছু দেওয়া হচ্ছে? আর পুরোহিতের টার্গেট থেকে পুরোহিতরা নর্মালি ওই নৈবেদ্যটাই প্রসাদ হিসেবে ম্যাক্সিমাম নিতে চেষ্টা করে। আমার কাস্টমারদের কিন্তু তারা যখন ব্যক্তিগতভাবে পুজো আর্চা করায়, আমি বলি পুরোহিতকে বলবে যে উনি এই তিথি থেকে এই সময়টার মধ্যে কিন্তু ঘটটা যেন না নাড়ায়। মানে এই সময়টার মধ্যে ভগবানকে আহ্বান করছো, তাহলে সেই সময়টার মধ্যে কিন্তু ঘট মানে যেখানে তার অধিষ্ঠান হচ্ছে সেটা তুমি নাড়াবে, এটা আমি অন্তত পছন্দ করছি না। তাই আমার কাস্টমারদের বারণ করা থাকে, তারা সেটা অক্ষরে অক্ষরে মেনেও চলে এবং নাড়াতে দেয় না। নৈবেদ্য বা প্রসাদ যা আছে আমি প্রত্যেকে বলে দিই, পরের দিন এসে নিয়ে যেতে বলবে। তিথিটা ছাড়বে এই সময়, তার পরের দিন নিয়ে যাবে। তারা কিন্তু সেটাই পালন করে এবং সেটা আমাকে জানিয়েও দেয়। তাতে অনেক নেগেটিভিটি থেকে তারা বেরোতে পেরেছে। যে তিথিতে মানে মনে করো তুমি আমায় বলে 8টা থেকে 10টার মধ্যে আপনি আসুন, আপনাকে খাওয়াবো। এবার 8টা থেকে 10টা আপনার টাইম, আমি আসলাম। এবার খেতে না খেতেই তুমি থালা বাসন নিয়ে দৌড় লাগালে। আমাকে তো বলেছো 8টা থেকে 10টা আমার খাওয়া দাওয়া আরামের টাইম। এবার তুমি 8টা থেকে 10টার মধ্যে কোনো রকম আমি খাইয়ে বাসন ধুয়ে রেখে দেবে বা আমার থেকে নিয়ে সবাইকে খাইয়ে দেবে? তো তিথি মানে ওই সময়টা ভগবানকে আবাহন করলে। তো এই আবাহনের জায়গাটা, ধরো আমি যদি এইভাবে বলি যে ওম পিনাক ধৃক ইহা গচ্ছ ইহ তিষ্ঠ ইহ সন্নিদেহি ইহ সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠানাং কুরু স্থান স্থির ভব। মানে এইভাবে তাকে বসার জন্য বলছি, অধিষ্ঠান করার জন্য বলছি। এবার সে বসতে না বসতেই তার গটফট নাড়িয়ে নিয়ে নৈবেদ্য নিয়ে আমি দৌড় লাগাবো? এগুলো একটু ভাবো, ভেবে দেখো কোনটা ঠিক বেঠিক। আমি আমার মতো করে তোমাদের কাছে তুলে ধরলাম। যে প্রসাদগুলো যেগুলো তোমরা অর্পণ করছো কেটে বা বানিয়ে হাতে মেখে, ওইটা জানি না কতটা অ্যাপ্রুভড উপরওয়ালার কাছে। তো আমি অন্তত এগুলো করি না। আমি সবসময় আস্ত ফলে দিই। কোনো বানানো জিনিস বা কোনো হাতে মাখা জিনিস, হাতে কাটা জিনিস আমি কোনোদিন ওগুলো ইউজ করি না। এবার পরের ভিডিওটা বানাচ্ছি 9 পুরুষের ম্যাটার, কারণ এটা অনেক না হলে বড় হয়ে যাবে। 9 পুরুষের ঘটনাটা পুরোহিতরা কিভাবে কি বলে, এটা অনেকেই ফেস করে থাকবে, এটা একটু জেনে নাও। সবাই ভালো থেকো। গড ব্লেস।